আমরা এখন একটা গ্রাফ দেখব, যে গ্রাফটা কিনা আমার সরণ বনাম সময় লেখচিত্র। তো প্রথমে আমার বুঝতে হবে সরণ বনাম সময় এই কথা দিয়ে কি বোঝায়। সরণ বনাম সময় কথাটা দিয়ে বোঝায় সরণ যাবে আমার ওয়াই অ্যাক্সিসে আর সময় যাবে আমার এক্স অ্যাক্সিসে। এখানে স্বাধীন আর অধীন চলক বলে কিছু কথাবার্তা আছে, যেগুলো তোমরা ম্যাথে পড়বে, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। আমি ছোট্ট করে বলে দিই, এখানে সময়টা হলো আমার স্বাধীন চলক আর সরণটা হলো আমার অধীন চলক। কেননা সময়ের উপর ডিপেন্ড করে কিন্তু সরণটা হয়। এত সময় পরে কত সরণ, মানে তুমি যদি টাইম বলো তাহলে কিন্তু আউটপুট হিসেবে সরণ পাবা, যে 10 সেকেন্ডে আমি কোথায় আসি। তার মানে অ্যাকচুয়ালি টাইমের উপর ডিপেন্ড করতেছে আমি সরণটা কত। যার কারণে এখানে কিন্তু এক্স এর উপরে ওয়াই ডিপেন্ড করতেছে। এই জন্য এক্স এখানে স্বাধীন চলক, মানে সময়টা এখানে স্বাধীন চলক, আর সরণ বা ওয়াই এটা হলো আমার অধীন চলক। তো অধীন চলকটাকে আমি ওয়াই অক্ষ বরাবর বা সরণটাকে আমি ওয়াই অক্ষ বরাবর লিখতেছি, আর সময়টাকে আমি এক্স অক্ষ বরাবর বসাচ্ছি। তাহলে কেমন গ্রাফ হয় একটু দেখি। আমি ধরে নিই একটা লোক গাড়ি নিয়ে যাচ্ছে এই একটা রাস্তা। এই যে গাড়ি নিয়ে যাচ্ছে, আমি একটু পর পর তার পর্যবেক্ষণ করতেছি। তো আমি দেখলাম প্রথমে 2 সেকেন্ডে এই বরাবর আমি টাইম নিচ্ছি, টাইমকে টি দিয়ে নোট করতেছি, এই বরাবর আমি সরণ নিচ্ছি। মানে আমার স্বাধীন চলক হিসেবে আমি নিচ্ছি টি আর অধীন চলক হিসেবে নিচ্ছি সরণ। এটাকেই বলে সরণ বনাম সময় লেখচিত্র। তো এই লেখচিত্রে এই বরাবর আমি টাইম বসাবো, এই বরাবর সরণ বসাবো। তো প্রথমে দেখলাম 2 সেকেন্ডে সে 4 মিটার দূরত্ব গেছে, তার মানে এই বরাবর 2 আর এই বরাবর 4, মোটামুটি 2 আর 4 এইখানে আসলো। এরপর 4 সেকেন্ডে দেখলাম সে 8 মিটার চলে গেছে। তো 4 সেকেন্ডে 8 মিটার গেল। তাহলে এরকম করে বসাতে বসাতে আমি অনেকগুলো পয়েন্ট পেলাম, মনে করো এই পয়েন্ট পেলাম। এই পয়েন্টগুলো যদি যোগ করি তাহলে আমি যেই রেখাটা পাবো এইটাই অ্যাকচুয়ালি বোঝাবে আমার এই গাড়ির গতিপথের রেখা। এই রেখা থেকে আসলে অনেক কিছু বের করা যায়। এই রেখাটা যদি আমি ঢাল বের করি, ঢাল হয়তো তোমরা ম্যাথে শিখেছো, আমি এখানে টুকটাক তোমাদের আইডিয়া দিব ঢাল সম্পর্কে, জাস্ট একটু পরে দিচ্ছি। যদি তোমরা এখানে ঢাল বের করো, এখানকার ঢাল বের করো, মানে ট্যান থিটা বের করো, সেক্ষেত্রেও কিন্তু তুমি এখান থেকে কি পাবা দেখো। এখান থেকে যদি ট্যান থিটা লেখো তাহলে এইটা হলো তোমার এক্স এর পরিবর্তন, এটা হলো ওয়াই এর পরিবর্তন। তো এখানে এক্স মানে কি টাইম, এখানে ওয়াই মানে কি সরণ। তো ট্যান থিটা ইকুয়াল টু কি জানি আমি, ট্যান থিটা ইকুয়াল টু জানি এই যে লম্ব ডিভাইড বাই ভূমি। তো এখানে লম্ব কত, লম্ব মানে এস আর ভূমি মানে টি। তাহলে এটাই কিন্তু অ্যাকচুয়ালি ঢাল বোঝায়। তাহলে ট্যান থিটা মানে ঢাল বোঝাচ্ছে, আর এস বাই টি মানে কি, আমি বেগও শিখছিলাম। তার মানে এইখানে আমি বুঝতে পারলাম যে এই যে আমি যে গ্রাফটা আঁকলাম সরণ বনাম সময় লেখচিত্রের গ্রাফ, এই গ্রাফের ঢাল বা নতি, ঢাল বা নতি কি নির্দেশ করবে, এই ঢাল বা নতির যে মানটা এটা নির্দেশ করবে বেগের মান। কেননা এখানে আমি নিছিলাম সরণ, এখানে নিছিলাম টাইম, তাহলে সরণ ডিভাইড বাই টাইম সেটা আমার অ্যাকচুয়ালি বেগ বোঝায়। সিমিলারলি আমরা যদি এমন একটা গাড়ি নিলাম যে গাড়িটা কিনা একটা আঁকা বাঁকা রাস্তায় চলতেছে, তাহলে আঁকা বাঁকা রাস্তায় চলে কি হবে, গাড়ি কন্টিনিউয়াসলি বেগ চেঞ্জ করা লাগবে। তাহলে এই বরাবর টাইম, এই বরাবর সরণ যদি বসায় দেখা যাবে এটা এইরকম এরকম করে সরণ হচ্ছে, সরণের কোনো ঠিক ঠিকানা নেই। বা এরকমও হইতে পারে, সুন্দর ধরো ইউনিফর্ম আছে কিন্তু এটা একটু কার্ভ হয়ে আছে এরকম। তো এরকম যে কোনো কিছুই হতে পারে। তাহলে এরকম যদি ইউনিফর্ম না থাকে, কার্ভ থাকে, সেক্ষেত্রে আমি ঢাল বা নতি বের করবো কিভাবে। এটা হলো আমার একটা অসমবেগের ক্ষেত্রে, অসমবেগ বোঝায় এটা, আর এটা বোঝায় সমবেগ। অসমবেগের ক্ষেত্রে ওই যে তাৎক্ষণিক বেগের যে কনসেপ্টটা, একটা সার্টেন পয়েন্ট আমি বেগ বের করতে পারবো। মনে করো আমি এই পয়েন্টে বেগ বের করতে চাচ্ছি, তাহলে যেই পয়েন্টে বেগ বের করতে চাইবো সেই পয়েন্টে আমি একটা স্পর্শক আঁকবো, সেই স্পর্শকের ঢালটাই আমার ডিনোট করবে যে এইখানকার ভেলোসিটি কত। এ সম্পর্কে আমরা ডিটেলস পরবর্তীতে জানবো। আমরা অলরেডি সরণ নিয়ে ধারণা পেয়ে গেছি, বেগ নিয়ে ধারণা পেয়ে গেছি, এখন বেগ থেকে আমরা যাব ত্বরণে। তো যেমনটাভাবে আমরা সরণ থেকে বেগে এসেছিলাম, ঠিক ঠিক সিমিলারলি আমরা বেগ থেকে ত্বরণে আসতে পারি। যেমনটা ছিল সরণের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে আমরা বলতেছিলাম বেগ। আমি একটু লিখি, সময়ের সাথে এরকম ছিল এস ইকুয়াল টু, এখানে এরকম ছিল ভি ইকুয়াল টু এস বাই টি। তার মানে একক সময়ে যে সরণ ছিল সেটাকে আমি নাম দিচ্ছিলাম বেগ। তো সিমিলারলি আমাদের ত্বরণ, যেটাকে কিনা আমি এ দিয়ে লিখি,
তাহলে ত্বরণ ইকুয়াল টু হবে ভি মানে বেগ ডিভাইড বাই সময়। তার মানে এখানে দেখো কি দাঁড়াচ্ছে, বেগ আর সময়। তাহলে নিচে নিচে কিছু থাকা মানে আমি কি বলছি, সেটা এককের জন্য। তাহলে এককটিতে যে ভি, মানে এটা সুন্দর মতো গুছায় বললে এভাবে বলতে পারবো, একক সময়ের পরিবর্তনের জন্য বেগের যে পরিবর্তন হয় সেটাকেই বলা হয় এক্সেলারেশন বা ত্বরণ, বা অন্য কথায় সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে তুমি যেভাবে বলো আলটিমেটলি একই কথা দাঁড়াবে, যে এই সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার বের করতে হবে, মানে একক সময়ে বেগ কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা বের করতে হবে। সাপোজ মনে করো টি সময়ে, ডেল্টা টি সময়ে আমার বেগের চেঞ্জ হয়েছে ডেল্টা ভি পরিমাণ, তাহলে 1 সেকেন্ডে আমার বেগের চেঞ্জ হবে ডেল্টা ভি ডিভাইড বাই ডেল্টা টি। এটাই হলো আমার ত্বরণ। তাহলে এখান থেকে আমি ত্বরণ ইকুয়াল টু লিখতে পারবো, বা এখান থেকে সংজ্ঞাও লিখতে পারবো। সংজ্ঞা অলরেডি আমি বলেই দিছি, এটা একটু কষ্ট করে লিখে নিবা সংজ্ঞাটা। ত্বরণ এ ইকুয়াল টু দাঁড়াবে ডেল্টা ভি ডিভাইড বাই ডেল্টা টি। এটাই হলো আমার ত্বরণের ডেফিনেশন। তো ত্বরণটাকেও সিমিলারলি আমরা গ্রাফে প্লট করতে পারি সেম একইভাবে। তো গ্রাফে যদি প্লট করতে চাই, গেস করো তো আমরা কোন গ্রাফটা আঁকলে সেখান থেকে ঢাল বের করলে অ্যাকচুয়ালি ত্বরণ পাবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমরা যেরকম এই সরণ আর সময় ধরে বেগ পাইছিলা, সিমিলারলি এখন বেগ আর সময় ধরে ত্বরণ পাবা। তার মানে এখন আমি যে গ্রাফটা আঁকবো সেটা হবে বেগ বনাম সময় লেখচিত্রের গ্রাফ। তার মানে এখন তোমরা বলো তো কোনটা স্বাধীন কোনটা অধীন। এখানেও কিন্তু সেম, এই সময়টা হলো আমার স্বাধীন মানে এক্স চলক, আর বেগটা হলো আমার অধীন মানে ওয়াই চলক। তাহলে সেখান থেকে যদি আমি সেম আগের মতো একটা গ্রাফ প্লট করি, এখানে হবে টাইম আর এই বরাবর বসবে ভেলোসিটি। তাহলে সেম আগের মতোই টাইম, একটা নির্দিষ্ট টাইমের জন্য ভেলোসিটি কত, আর একটা টাইমের জন্য ভেলোসিটি কত, এরকম করে বিন্দু 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 বসিয়ে আমরা কিন্তু সুন্দর একটা গ্রাফ পেতে পারি। যদি আমার এক্ষেত্রে সুষম ত্বরণ হয় তাহলে এই লাইনটা একদম সোজা হবে, যেটা আমার সুষম ত্বরণের ক্ষেত্রে। আর যদি আমার এরকম হয় এটা অসম ত্বরণ, সমত্বরণ না, তাহলে অসম ত্বরণ হলে অবভিয়াসলি এখানে কিন্তু আর স্ট্রেট লাইন থাকবে না, এটা কার্ভ তৈরি হবে। এটা হলো অসম ত্বরণ, আর এটা হলো সুষম ত্বরণ। সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা একটা স্ট্রেট লাইন পাবো, আর অসম ত্বরণের ক্ষেত্রে আমরা একটা কার্ভ পাবো। তাই সেই একইভাবে এই অসম ত্বরণের একটা সার্টেন পয়েন্টে কিন্তু সেম থাকে ত্বরণ। এই সার্টেন পয়েন্টে যদি ত্বরণ বের করতে চাই, এখানে একটা স্পর্শক আঁকবো এভাবে। এই স্পর্শকে যে ঢালটা হবে, বা এই স্পর্শকের যদি ট্যান থিটা বের করি, ট্যান থিটা বের করা মানে ঢাল, সেইটা যেটা হবে সেটাই কিন্তু আমার ত্বরণের মান নির্দেশ করবে। তার মানে এখানেও সামারি হিসেবে আমি সেম একই কথা লিখতে পারি। এখানে যে কথা লেখা যাবে, বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল, বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল বা নতি, ঢাল যে কথা বাংলা কথা, নতি একই কথা, ত্বরণের মান নির্দেশ করে। তার মানে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। এখন আসো এখানে আরেকটা ছোট্ট বিষয় আছে। এই বরাবর কি ছিল, বেগ ছিল, আর এই বরাবর ছিল টাইম। তো সাপোজ মনে করো আমরা এখানে একটা কাজ করলাম, এই বরাবর তো টাইম আর এই বরাবর তো বেগ। তার মানে এই দুইটা মাত্রা যদি গুণ করে দিই, বেগ এই বরাবর টাইম আর এই বরাবর বেগ, তাহলে বেগ ইন্টু টাইম গুণ করলে কি পাই আমরা অ্যাকচুয়ালি, আমরা শিখছিলাম ভি ইকুয়াল টু এস বাই টি, সেখান থেকে এস ইকুয়াল টু ভিটি লেখা যায়। তার মানে এই যে ভি ইন্টু টি ইকুয়াল টু কিন্তু এস লেখা যায়। তার মানে এখান থেকে বুঝলাম, যদি আমরা এটাকে একটা তল চিন্তা করি, তলের এইটাকে একটা তল আর ওয়াই অ্যাক্সিসে ভিকে একটা তল চিন্তা করি, তাহলে ভি আর টি গুণ করা বলতে বোঝায় অ্যাকচুয়ালি এই তলের ক্ষেত্রফল বের করা। তার মানে আমরা যদি এইখানে গ্রাফটার একটা এরিয়া বের করি বা ক্ষেত্রফল বের করি, এই ক্ষেত্রফলের মানটাই ডিনোট করবে ভি ইন্টু টি এর মান, আর ভি ইন্টু টি এর মানই হলো অ্যাকচুয়ালি সরণের মান। তার মানে বেগ বনাম সময় লেখচিত্র কথা থেকে দুইটা কথা পেলাম। একটা হলো এখান থেকে যদি ঢাল বের করি সেটা নির্ধারণ করে দিবে ত্বরণের মান, আর যদি এখান থেকে ক্ষেত্রফল বের করি সেটা অ্যাকচুয়ালি বলে দিবে আমাদের সরণের মান। এই কথাগুলো কিন্তু আমাদের জন্য বোঝা খুবই ইম্পর্ট্যান্ট।
আমরা যখনই কিনা গতি চ্যাপ্টার পড়ি তখন আমরা একটা কথা খুব সাধারণভাবে শুনে থাকি, যখন লেখচিত্রের মধ্যে ঢুকি আমরা দেখি সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল বা নতি বেগের মান নির্দেশ করে। আর একটা কথা আমরা প্রচলিত, বেগ বনাম সময় লেখের ঢাল বা নতি ত্বরণের মান নির্দেশ করে। এখন ভাই কথা হলো, এগুলো আসলে কেনই বেগের মান নির্দেশ করে বা কেনই ত্বরণের মান নির্দেশ করে, এই বিষয়টা কিন্তু আমরা অনেকে বুঝি না। তো এখন আমরা মূলত দেখব কেনই বা আমি যদি একটা সরণ বনাম সময় লেখচিত্র নিই সেটা বেগের মান নির্দেশ করে, আর কেনই বা একটা বেগ বনাম সময় লেখচিত্র নিলে সেটা কিনা আমার ত্বরণের মান নির্দেশ করে। তো এর জন্য আমার যে কনসেপ্টটা লাগবে মূলত ঢাল বা নতি, এই জিনিসটা কি, ঢাল বা নতি এটা বলতে আসলে কি বোঝায়। তো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করি ঢাল বা নতি আসলে কি বোঝায়। অ্যাকচুয়ালি ঢাল বলতে বোঝায় কোনো একটা লেখচিত্র কত বেশি খাড়া। তো ঢাল মানেই বোঝাবে কত বেশি খাড়া। যেমন আমরা একটা পাহাড় নিলাম, ধরো তোমরা দুই ফ্রেন্ড একটা পাহাড়ে বেড়াতে গেছো, একটা পাহাড় দেখতে এরকম আর একটা পাহাড় দেখতে এরকম। এই দুটো থেকে আসলে দেখেই বুঝতে পারতেছো যে এই পাহাড়টা খাড়া বেশি, যার কারণে এই পাহাড়টার ঢাল বেশি। আর এই পাহাড়টা দেখে মনে হচ্ছে এই পাহাড়ের তুলনায় খাড়া কম, যার কারণে এই পাহাড়ের তুলনায় এই পাহাড়টার ঢাল কম হবে। আসলে এটা কেন হয়েছে একটু খেয়াল করি দেখো। আমি ধরে নিলাম এই দুইটা পাহাড়ই আনুভূমিক যে দূরত্ব, আনুভূমিক দূরত্ব বলতে বোঝাচ্ছি ভূমি বরাবর যে দূরত্ব, এই ভূমি বরাবর দূরত্ব 10 মিটার, এই পাহাড়টার ভূমি বরাবর দূরত্ব 10 মিটার। আর পাহাড়টার যে উলম্ব দূরত্ব আছে, এই উলম্ব দূরত্ব এটার ক্ষেত্রে 15 মিটার, আর এটার ক্ষেত্রে উলম্ব দূরত্বটা আমি ধরলাম 12 মিটার। তাহলে এখান থেকে কিন্তু আমি একটা সামারি নিয়ে আসতে পারি যে আমার এই আনুভূমিক দূরত্বের তুলনায় উলম্ব দূরত্ব যখন কিনা বেশি হচ্ছে, দেখো আনুভূমিক দূরত্বটা সেম আছে, এইখানেও 10 এইখানেও 10, এই আনুভূমিক দূরত্বের তুলনায় উলম্ব দূরত্বটা যখন বেশি হচ্ছে, এখানে 10-এর জন্য 12 আর এখানে 10-এর জন্য 15, তার মানে এইখানে 10-এর জন্য 12 বাড়তেছে আর এখানে 10-এর জন্য 15 বাড়তেছে। কোনটা বেশি হারে বাড়তেছে? অবভিয়াসলি এইটা উলম্ব বেশি হারে বাড়তেছে, যার কারণে এইটার কিন্তু ঢাল বেশি হয়। এই এক্সাম্পলটা আসলে খুব সহজে আমি বুঝতে পারতেছি, কেননা আমার আনুভূমিক দূরত্ব দুইটা সমান আছে। এখন এই আনুভূমিক দুইটা দূরত্ব যদি সমান না থাকে, যদি ভিন্ন থাকে, তখন কি হতে পারে একটু দেখে আসি। এখন তোমাদের যদি এই এক্সাম্পলটা দেখিয়ে বলি যে 1 নাম্বারে ঢাল বেশি নাকি 2 নাম্বারে ঢাল বেশি, তোমরা কিন্তু এখন কনফিউজড হয়ে যাবা। কেন কনফিউজড হয়ে যাবা? কারণ ভাইয়া তোমাদের শিখাইছি কি যে ভূমি যদি সেম থাকে, যার উলম্ব বেশি হচ্ছে তার ঢালটা বেশি হচ্ছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভূমিটা ভিন্ন। তো ভূমি ভিন্ন তো কি হয়েছে, ভূমি দুইটাকে আমরা একই বানায় ফেলতে পারি। আর ভাইয়া সবসময় বলে যে যখন দুইটাকে একই রকম বানায় ফেলতে হবে, একই রকম বানাতে হবে, তখন যে কাজটা করবা সবাইকে এক বানায় ফেলবা। ওকে ফাইন, আমার এখানে 10 আনুভূমিক দূরত্বের জন্য 10 আনুভূমিক দূরত্বের জন্য উঠতে হয়েছে 12। এইখানে কি, এখানে আমার 8 আনুভূমিক দূরত্বের জন্য উঠতে হবে কতটুকু, 15। ওকে ফাইন, এখানে 10-এর জন্য এখানে 8-এর জন্য, তো আমি কম্পেয়ার করতে পারতেছি না। আমি একটা ট্রিক অ্যাপ্লাই করলাম, এখানে সে 10-এর জন্য 12, ওকে ফাইন। 10 মিটারের জন্য তাকে উঠতে হবে 12 মিটার, ওকে ফাইন। আমি বের করি আমার 1 মিটারের জন্য কত উঠতে হবে, তাহলে 1 মিটারের জন্য উঠতে হবে 12 ডিভাইডেড বাই 10 মিটার। সিমিলারলি এইটাকে আমি 1 বানায় ফেলি, তাহলে আমি কম্পেয়ার করতে পারবো। এখানে লিখতে পারি আমি 8 মিটারের জন্য উঠতে হচ্ছিল 15 মিটার, তাহলে 1-এর জন্য কত উঠতে হবে, 1 মিটারের জন্য আমার উঠতে হবে 15 ডিভাইড বাই 8 মিটার। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এখন আমার এইখানে 1 মিটারের জন্য উঠতে হয়েছে 12 ডিভাইড বাই 10, আর এইখানে আমার 1 মিটারের জন্য উঠতে হয়েছে 15 ডিভাইড বাই 8। এখন যদি তুমি ক্যালকুলেটরের মানটা বসাও, তাহলে কিন্তু তুমি দেখতে পাবা কোন মানটা বড়। তার মানে আমার মূল মেকানিজমটা কি করলাম আমরা এখানে, যেহেতু দুইটার ভূমি ভিন্ন ভিন্ন ছিল, এই জন্য আমি কি করে ফেললাম, আমি দুইটার ভূমিকে সেম বানায় ফেললাম। আর সেম বানাই কিভাবে, দুইটাকে 1 বানায় ফেলা। এই 10-এর জন্য 12, ওকে ফাইন, সে 1-এর জন্য কত, ও 8-এর জন্য 15, ওকে ফাইন, সে 1-এর জন্য কত। তাহলে একক আনুভূমিকের জন্য উলম্ব দূরত্বটা যার বেশি তার কিন্তু ঢাল বেশি হচ্ছে। তার মানে কি দাঁড়ালো, একক আনুভূমিক দূরত্বের জন্য, একক আনুভূমিকের দূরত্বের জন্য উলম্ব দূরত্বের যে মান, এইটাই কিন্তু আসলে ঢাল। এই যে আমরা এখানে যে জিনিসটা বের করছি না, এইটাই হলো অ্যাকচুয়ালি ঢাল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো
একক আনুভূমিক দূরত্বের জন্য উলম্ব দূরত্বের মান এই মানটাই হলো আমার ঢালের মান। এইটা হলো ঢালের একদম সিম্পলেস্ট একটা এক্সপ্লেনেশন, যে ঢাল জিনিসটা কি, আমার একক আনুভূমিকের জন্য উঠতে হয়েছে কতটুকু, ওয়ান কাইন্ড অফ সিঁড়ির মতো। ধরো আমি 1 মিটার গেছি, 1 মিটারের জন্য কতটুকু উঠতে হচ্ছে, আবার 1 মিটার গেছি, 1 মিটারের জন্য কতটুকু উঠতে হচ্ছে, 1 মিটারের জন্য কতটুকু উঠতে হচ্ছে, ওয়ান কাইন্ড অফ সিঁড়ির মতো। আমরা রিয়েল লাইফে পাওয়া প্রাপ্ত এক্সাম্পলটা এখন একটু গ্রাফে প্লট করে দেখা ট্রাই করি, গ্রাফে জিনিসটা কিভাবে কাজ করে। তো একটা গ্রাফে এঁকে ফেলি। আমি ভাবলাম এইটা আমাদের এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর আমি আনুভূমিক দূরত্বটা বোঝাই, ওয়াই অক্ষ দিয়ে মূলত আমি উলম্ব দূরত্বটা বোঝাই। তো এখানে আমি দুইটা বিন্দু নিলাম, এই বিন্দু, একটা বিন্দু নিলাম x1 y1, আরেকটা বিন্দু নিলাম x2 y2। এই দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু আমি যোগ করে দিলাম। এখন কাজ হলো আমার, এই যে আমি গ্রাফটা আঁকলাম, গ্রাফ এঁকে ফেলছি, এই গ্রাফটার ঢাল বের করা। সেম পাহাড়ের মতোই মেকানিজম। তাহলে আমার কি করা লাগবে, আমার দেখা লাগবে আনুভূমিক সরণ কতটুকু হয়েছে, উলম্ব সরণ কতটুকু হয়েছে। তো আনুভূমিক সরণ আমি নীল কালি দিয়ে আঁকতেছি, এই আনুভূমিক সরণ এটা, উলম্ব সরণ এইটা। তার মানে আনুভূমিক সরণ অ্যাকচুয়ালি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, আর উলম্ব সরণ হলো আমার এইখান থেকে এইখান পর্যন্ত। এখন তোমরা যদি একটু স্থানাঙ্ক বুঝে থাকো তাহলে বুঝবা যে এইটার হাইট, এই বিন্দুটার হাইট আর এই বিন্দুটার হাইট, উচ্চতা, উলম্ব উচ্চতা কিন্তু সেম। যার কারণে এই বিন্দুটার উলম্ব উচ্চতা যেহেতু y1, এইখানকার উলম্ব উচ্চতাও হবে y1। এরপর আসো এই বিন্দু x কত, x এখানে x1, বাড়তে বাড়তে এই পয়েন্টে যে x এর মান কত, এই পয়েন্টে যে কিন্তু x এর মান x2। তার মানে এইখানেও কিন্তু আমার x এর মান হবে x2। তাহলে আলটিমেটলি এই বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল x2 y1। তাহলে আমি এখান থেকে কি বের করতে পারবো, দেখো x এর চেঞ্জ কতটুকু, মানে আনুভূমিকের চেঞ্জ কতটুকু, এতটুকু কত, এখানে ছিল x1, এখানে হয়ে গেছে x2, y দেখো সেম আছে। তো x1 থেকে x2 হয়ে গেছে, মানে চেঞ্জ কত, x2 মাইনাস x1। তার মানে এইখানে আমার আনুভূমিক সরণ বা দূরত্ব, সেইটা দাঁড়াচ্ছে x2 মাইনাস x1। আর উলম্বটা দেখো x2 আছে, এখানেও x2 আছে, x সেম আছে, শুধু উলম্ব বরাবর চেঞ্জ হয়েছে, মানে শুধু y চেঞ্জ হবে, y চেঞ্জ হয়ে কি হয়েছে, y2 হয়ে গেছে। তো ডিফারেন্সটা কি, y2 মাইনাস y1। যার কারণে উলম্ব দূরত্ব যেটা হচ্ছে সেটা হলো y2 মাইনাস y1। তাহলে কিন্তু আমি দেখো আনুভূমিক দূরত্ব পেয়ে গেছি, উলম্ব দূরত্ব পেয়ে গেছি। তাহলে আমি বলতে পারবো যে আনুভূমিক দূরত্বের জন্য x2 মাইনাস x1, এই আনুভূমিক দূরত্বের জন্য উলম্ব সরণ কতটুকু হয়েছে, এই এতটুকু। তাহলে এই আনুভূমিক দূরত্বের জন্য উলম্ব সরণ হয় y2 মাইনাস y1। আমার লাগবে কি, একক আনুভূমিক দূরত্বের জন্য। তাহলে একক আনুভূমিক দূরত্বের জন্য হবে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এইটাই কিন্তু আমার ঢালের ফর্মুলা লেখচিত্রের ক্ষেত্রে। এটা আসলে তাহলে কি বোঝালো দেখো, আমি সব সময় বলি, এটাকে আমি একটু উপরে লিখি, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এটা সিগনিফিকেন্টটা কি, আমি সবসময় বলি নিচে কিছু একটা থাকা মানে বোঝায় একক ওইটার জন্য। তার মানে এখানে নিচে কি আছে, নিচে আছে x এর পরিবর্তন বা আনুভূমিক সরণ। তার মানে একক আনুভূমিক সরণে y চেঞ্জ মানে কি, উলম্বের সরণ। একক আনুভূমিক সরণে উলম্ব সরণ কতটুকু, বা অন্য কথায় একক x এর সাপেক্ষে y এর পরিবর্তন কত। একক x এর পরিবর্তনে নিচে কিছু একটা থাকা মানে একক বোঝায়, বারবার বলতেছি, নিচে x এর পরিবর্তন আছে মানে একক x এর পরিবর্তনে, একক x এর পরিবর্তনে y এর পরিবর্তন কত। দেখো এখানেও কিন্তু তাই বের করছি, x এর পরিবর্তনে y এর পরিবর্তন এতটুকু, ওকে ফাইন। আমার বের করতে হবে একক x এর পরিবর্তনে কত। একক x এর পরিবর্তনটা হবে y2 মাইনাস y1 ডিভাইড বাই
x2 মাইনাস x1। তার মানে এখান থেকে আমাদের সামারি কি আসলো? সামারি আসলো একক x এর পরিবর্তনে y এর যে পরিবর্তন তাকে আমরা ঢাল বলবো। তাহলে সেই কথাটাকে আমরা সুন্দর করে লিখতে পারি এরকম ভাবে, একক x এর পরিবর্তনের সাপেক্ষে y এর যে পরিবর্তন এইটাই আসলে ঢাল বোঝায়। এই কথাটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি এভাবে লেখা যায় x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। হার মানেই কিন্তু বোঝায় একক ওইটার সাপেক্ষে, হার মানে বোঝায় এককের সাপেক্ষে। তার মানে একক x এর সাপেক্ষে y এর পরিবর্তনের যে হার এইটাকেই কিন্তু আমরা ঢাল বলতেছি। তাহলে ঢাল ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? ঢালকে নরমালি m দিয়ে লেখা হয়, m ইকুয়াল টু ঢাল ইকুয়াল টু ওপরে আসতেছে আমার y এর পরিবর্তন আর নিচে আসতেছে আমার x এর পরিবর্তন। কেননা একক x এর সাপেক্ষে নিচে আছে একক x এর সাপেক্ষে y এর পরিবর্তন, এটাই ঢাল। এই ঢালটাকে আরেকভাবে লেখা যায়, একটু খেয়াল করে দেখো, এই চিত্রটা থেকে একটু খেয়াল করে দেখো। এই y এর যে পরিবর্তন, y এর পরিবর্তনটাকে আমি নাম দিতে পারি লম্ব, আর x এর পরিবর্তনটাকে নাম দিতে পারি আমি ভূমি। তাহলে এই যে আমাদের একটা রেখা, যে রেখার ঢাল আমি বের করতেছি, এই রেখাটা যদি x অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে তাহলে এইটার অনুরূপ কোণ থিটা এইটা। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু এইটা মানে লম্ব আর ভূমি। তাহলে তোমরাই বলো বিপরীত বাহু লম্ব ডিভাইড বাই ভূমি। এই যে দেখো এটা হলো লম্ব, y এর চেঞ্জ মানে লম্ব, x এর চেঞ্জ মানে ভূমি। তাহলে কি হয়ে যায়? আলটিমেটলি লম্ব ডিভাইড বাই ভূমি কিন্তু tan থিটা হয়ে যায়। যার কারণে অনেক বই দেখবা এই tan থিটা দিয়ে ঢালের একটা সংজ্ঞা দেওয়া আছে যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন একটা রশ্মি, এই যে রশ্মি, এই যে আমাদের এই লাল যে রশ্মিটা আছে, কোন একটা রশ্মি, ঘূর্ণায়মান রশ্মি যে কোণ তৈরি করে, এই যে কোণ তৈরি করছে, কোন কোণ তৈরি করছে? থিটা কোণ তৈরি করছে। তার ট্যানজেন্টকে, এই যে ট্যান থিটা, ট্যানজেন্টকে কি বলা হয়? ঢাল বলা হয়। তার মানে ট্যানজেন্ট থেকে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি থেকে এই জিনিসটা আসে, সেখান থেকে কিন্তু ঢালটা চলে আসে। যার ফলে আমি ঢালটাকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারবো। তো মোট কথা তোমরা যেটা মনে রাখবা, এই কথাটা মনে রাখবা ভাইয়ার, আর কিছু মনে না রাখলেও, x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার একেই বলা হয় ঢাল। আমরা তো এখন ঢাল বুঝে গেছি। এখন আমরা আসি আমাদের সরণ বনাম সময়। এই লেখচিত্র বলতে কি বোঝায়? সরণ বনাম সময় সবসময় খেয়াল রাখবা, প্রথমে যেই চলকটা বসবে সেটা হবে আমার y, আর পরে যেটা বসবে সেটা বসবে x। তার মানে কোনো একটা যদি গ্রাফ আঁকি আমি সরণ বনাম সময়, এটা দিয়ে বোঝাচ্ছে আমি y অক্ষ বরাবর সরণ বসাবো আর x অক্ষ বরাবর সময় বসাবো। তাহলে এরকম একটা গ্রাফ আঁকি আমরা, আমাদের y অক্ষ বরাবর যেটা হবে, x অক্ষ বরাবর হবে সময়, y অক্ষ বরাবর হবে সরণ। তাহলে এইখানে যদি আমি একটা গ্রাফ আঁকি যার কিনা ঢাল বের করি, এটা দিয়ে কি বোঝাবে? আনুভূমিক পরিবর্তন মানে x এর পরিবর্তন। x এর জায়গায় এখানে কে আছে? t আছে। তাহলে এটা আসলে t এর পরিবর্তন। আর উলম্ব যে পরিবর্তন সেটা আসলে কার পরিবর্তন? সেটা অ্যাকচুয়ালি দেখো y এর জায়গায় s আছে, মানে সরণের পরিবর্তন। তাহলে এর ঢাল যদি বের করি কি হলো দেখো, x এর জায়গায় আছে আমার t, y এর জায়গায় আছে আমার s। তাহলে এতক্ষণ যে জায়গায় পড়তেছিলাম x এর সাপেক্ষে y এর পরিবর্তন, x কে রিপ্লেস করে এখানে বসে গেল কে? টাইম। আর y কে রিপ্লেস করে এখানে বসে গেল সরণ। তাহলে একটু খেয়াল করে দেখো, t এর সাপেক্ষে, x এর জায়গায় t এর সাপেক্ষে s এর পরিবর্তনের হার মানে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, তাকে আমরা কি বলি? তাকেই কিন্তু আমরা বেগ বলি। যার ফলে আমরা যখন একটা সরণ বনাম সময় লেখচিত্র নিব, এই লেখচিত্রের ঢাল বের করা বলতে বোঝায় সময়ের সাপেক্ষে, একক সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন কতটুকু, বা সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার।
যেটাই কিনা আমার বেগের মান নির্দেশ করে। আমরা জানি v ইকুয়াল টু ডেল্টা এস ডিভাইড বাই ডেল্টা টি। এই ডেল্টা এস বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি y এর পরিবর্তন, y2 মাইনাস y1, y2 মাইনাস y1, আর ডেল্টা টি বলতে বোঝাচ্ছে x এর পরিবর্তন, x2 মাইনাস x1, x2 মাইনাস x1। একটু খেয়াল করে দেখো, এইটাই কিন্তু আমাদের ঢাল, যার ফলে আমরা যখন একটা সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল বের করব, অ্যাকচুয়ালি আমার বেগ বের করা হয়ে যায়। এই জন্যই বলা হয় সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল বা নতি বেগের মান নির্দেশ করে। সিমিলারলি আমরা যদি একটা গ্রাফ আঁকি যেটা কিনা আমার এই অক্ষ বরাবর বেগ বোঝাবে আর এই অক্ষ বরাবর টাইম বোঝাবে, এইরকম গ্রাফে যখন আমি একটা ঢাল নিব তখন আমার বোঝাচ্ছে কি, y এর চেঞ্জ বলতে বোঝাচ্ছে ডেল্টা v এর চেঞ্জ, আর x এর চেঞ্জ বলতে বোঝাচ্ছে ডেল্টা t এর চেঞ্জ। তার মানে সেম একই কথা, x এর সাপেক্ষে y এর চেঞ্জ, অন্য কথায় t এর সাপেক্ষে v এর চেঞ্জ। তাহলে t এর সাপেক্ষে v এর চেঞ্জের যে হার কিংবা t এর সাপেক্ষে v এর পরিবর্তনের যে হার, একেই কিন্তু আমরা বলি ত্বরণ, কারণ আমরা জানি a ইকুয়াল টু ডেল্টা v ডিভাইড বাই ডেল্টা t। সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই ঢাল দিয়ে ত্বরণ বের করে ফেলতে পারি। আশা করি এখন তোমরা এই বিষয়টা ক্লিয়ার, কেনই বা আমরা সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল থেকে বেগের মান পাই আর বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল থেকে ত্বরণের মান পাই।